ক্ষমতার পালাবদলে নতুন ধাক্কা খেয়েছে ব্যবসা বাণিজ্য। বিদ্যুৎ গ্যাসের সংকট ছিল আগে থেকেই, নতুন শঙ্কা এখন নিরাপত্তা নিয়ে। সব মিলিয়ে বিদেশি ক্রেতাদের সামনে এখন দারুণ ইমেজ সংকট। যদিও এত সব চ্যালেঞ্জের মুখে সম্ভাবনা দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের জিএসপি ফিরিয়ে দেওয়ার আভাস। প্রশ্ন হচ্ছে, ব্যবসায় রাজনীতি আর দলীয়করণ থেকে বেরিয়ে ব্যবসায়ীরা কি আগামীর এসব সুযোগ নিতে প্রস্তুত? সব উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং মীর গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব মীর নাসির, আপনি আমাদেরকে আজকে অনেকদিন পরে স্টুডিওতে এসে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে আমরা শুরুতেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা বোধহয় এমন একটা সময় আলোচনা করছি যখন এক ধরনের পরিবর্তিত পরিস্থিতি, ক্ষমতার পালাবদল হয়েছে, দেশে অনেক বেশ কিছু জিনিস পরিবর্তন হচ্ছে। সবার মনে এখন একটাই প্রশ্ন, আপনাকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্য হচ্ছে এই প্রশ্নটার উত্তর সবার আগে জানা, যে এখনকার যে পরিস্থিতি তাতে আসলে ব্যবসা বাণিজ্য কোন দিকে যাচ্ছে এবং আপনারা কিভাবে প্রস্তুতি নিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, একটা পরিবর্তিত পরিস্থিতি। তো এই পরিবর্তনের সাথে অনেক জিনিস অ্যাসোসিয়েট হয়ে গেছে, কারণ দেশের সরকার হঠাৎ করে পড়ে গেছে, তাদের পতন হয়েছে, নতুন একটা সরকার এসছে এমন একটা সময় যখন সারা দেশ একটা বিশৃঙ্খলা অবস্থার মধ্যে চলে গেছিল সঙ্গত কারণে। কারণ কয়েকদিন সরকার বলে কিছু ছিল না। আমরা দেখেছি আমাদের শিল্প কারখানা ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরে যাকে আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছি। পুরনো সমস্যাগুলি আমাদের রয়ে গেছে, কিন্তু নতুন যে সমস্যাগুলি আমরা অ্যান্টিসিপেট করছি বা দেখছি, সেটা হচ্ছিল যে ব্যাংকিং সেক্টরে সবচেয়ে বড়। কারণ ব্যাংকিং সেক্টরে যে দীর্ঘদিনের বিশৃঙ্খলা এবং যেখানে অনিয়ম হয়েছে, আপনি দেখেছেন যে একটা গোষ্ঠীর কাছে অনেকগুলি ব্যাংক কুক্ষিগত হয়েছে, যার জন্যে সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। আপনার মানি সার্কুলেশন বিভিন্ন কারণে বেড়ে গেছে, কারণ হচ্ছিল সরকারকে টাকা ছাপিয়ে ব্যাংকগুলিকে টিকিয়ে রাখানো হয়েছে এবং সরকারের বিভিন্ন যে ডেফিসিট রয়েছে সেগুলি পূরণ করার জন্য এগুলির সাথে দ্রব্যমূল্য সংযোজিত হয়েছে। তারপরে গ্যাসের সংকট থেকে আরম্ভ করে অন্যান্য যে সংকট ছিল সেগুলো তো বিদ্যমান রয়েছে। আর এরপরে এই কয়েক সপ্তাহ মানে আপনার যে আন্দোলন চলেছিল সঙ্গত কারণেই এটা হতে পারে ডিসরাপ্টেড হয়েছে। এখন আমাদের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছিল যে ঘুরে দাঁড়ানো। এখন সেখানে কী কী সমস্যা আমরা ফেস করছি, যেটা আমি বললাম, এখন ল অ্যান্ড অর্ডার সবচেয়ে বড় একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এখন কিছুটা উন্নতি হয়েছে। প্রথমের দিকে আমরা হিমশিম খেয়েছি, সেনাবাহিনীর সাথে সরকারের সাথে বিভিন্ন পর্যায়ে আমরা আলোচনা করেছি। এখন আমি মনে করি যে একটা পর্যায়ে এসছে, কিন্তু সমস্যা এখনো কেটে যায়নি, নতুন আবার সমস্যার জন্ম নিয়েছে। সেটা হচ্ছিল যে রাজনৈতিক ব্যানারে বিভিন্ন জায়গা থেকে চাকরি দাও, কাজ দাও বা চাঁদা দাও, এগুলি নতুন করে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু আমাদেরকে একটা শঙ্কার মধ্যে ফেলে দিয়েছে। তো তারপরে একটা মাসের যে আমাদের প্রোডাকশন হয়নি, কলকারখানা চলেনি, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমাদের তো শ্রমিকদের বেতন দিতে হবে, কর্মচারীদের বেতন দিতে হবে। সেটা কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই সামগ্রিকভাবে অনেকগুলি সমস্যা একসাথে পুঞ্জীভূত হয়েছে। তো আপনি দেখেন ডলারের সংকট হয়েছে, আমরা এলসি করতে পারিনি। তারপরে আপনার ব্যাংকের সুদের হার, যেটা 9 সবচেয়ে বেশি ছিল, এখন 13-14 চলে গেছে। এবং কালকে বাংলাদেশ ব্যাংক যে রেপোর যেটা বাড়িয়েছে 50 পয়সা, তাতে আরও বাড়বে। তো এই পরিস্থিতি মোকাবেলা করা আমাদের জন্য কঠিন হয়েছে। রপ্তানি ঋণাত্মক হয়েছে, অনেক অর্ডার বাংলাদেশ থেকে চলে গেছে সঙ্গত কারণে। যারা বায়ার তাদেরও তো কমিটমেন্ট রয়েছে, তারা তো একদিকে, তার পেছনে তার সাপ্লাই চেন রয়েছে, সেই সাপ্লাই চেনে তো তার কমিটমেন্ট রয়েছে, সঙ্গত কারণে তারা শঙ্কিত হয়েছে। তো আমাদের এখন যেটা করতে হবে, আমরা প্রধান উপদেষ্টা আমাদের সাথে ইতিমধ্যে বসেছি। ওনার একটা বিরাট অ্যাডভান্টেজ, সেটা হচ্ছিল আন্তর্জাতিকভাবে উনি সুপরিচিত। উনি যেটা আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনারা যদি চান, যারা মেজর বায়ার্স আছে ওয়ার্ল্ডে, বিভিন্ন ইকোনমিক প্লেয়ার আছে, তাদের আপনাদের কাছে আমি এনে দিতে পারবো। কিন্তু আপনাদের একটা জিনিস করতে হবে, শুধু আজকের সমস্যা নিয়ে আলোচনা করলে চলবে না, ভবিষ্যতে কোথায় আপনারা যেতে চান
বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চান এবং তাদের কাছ থেকে কী কী সাপোর্ট আমরা চান সেটা আপনাদের করতে হবে। তো এটা খুব আশার কথা। এবং আপনি ইতিমধ্যে দেখেছেন যে আমেরিকার থেকে একটা আশ্বাস এসছে যে জিএসপি উঠে যেতে হবে। এটা যদি হয়, আমরা যদি ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসটা পাই, তাহলে বাংলাদেশের অর্থনীতি একটা আমূল পরিবর্তন এসে যাবে। আমরা হংকং WTO এর যে ইয়েতে গেছিলাম নেগোসিয়েশনে, তো সেখানে আমরা দেখেছি আমরা 97%-এর বেশি আনতে পারিনি। তো তার মধ্যে দিয়ে আমরা 16% প্রায় ডিউটি দিয়ে আমেরিকান মার্কেট, সিঙ্গেল মার্কেট হিসেবে সবচেয়ে বড়, সেখানে আমরা রপ্তানি করছি। যদি আমরা জিএসপি সুবিধা পাই, যদি আমরা ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেসটা US মার্কেটে পাই, তাহলে কিন্তু একদম খুলে যাবে বাংলাদেশের। যে আজকে আমরা গার্মেন্টসের 2 নম্বর পৃথিবীতে, আমি মনে করি যে এর থেকেও উত্তরণ ঘটতে পারে। সেজন্যে অনেকগুলি সমস্যা যেগুলি রয়েছে সেগুলি অ্যাড্রেস করতে হবে। শ্রমিকদের একটা সমস্যা রয়েছে যেটা আন্তর্জাতিকভাবে তারা এটার অ্যাড্রেস করছেন এবং করতে চায়। এবং প্রধানমন্ত্রী মহোদয় বলছেন যে আমি কিন্তু শ্রমিকদের পক্ষের লোক। তো এইগুলি আমাদের এন্টারপ্রেনিয়র যারা আছেন তাদেরকেও দেখতে হবে। তাদের ন্যূনতম মজুরির থেকে আরম্ভ করে অন্যান্য সুযোগ সুবিধাগুলি দেখতে হবে। আবার আমাদেরও দেখতে হবে যে এই পরিস্থিতি আমরা কতখানি সাস্টেন করতে পারি। কেন কস্ট অফ ডুইং দ্য বিজনেস আমাদের অনেক বেড়ে গেছে এই ওভার দ্য পিরিয়ড এবং বাড়ছেই ক্রমান্বয়ে। তবে যদি দুর্নীতির পরিস্থিতির উন্নতি হয়, সেখানে কিন্তু আমরা একটা স্বস্তিজনক অবস্থা আসতে পারবো। কারণ দুর্নীতি এমন অবস্থায় গেছে আমাদের নাবিশ্বাস হয়ে গেছে। আমরা NBR যে সমস্যা, সে সমস্যা তো মানে অকল্পনীয়। ট্যাক্সের পয়েন্টে, কাস্টমসের পয়েন্টে যে হয়রানি আমাদের হতে হয়েছে, সেই থেকে উত্তরণ যদি আমরা ঘটাতে পারি, তাহলে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি একটা নতুন পর্যায়ে চলে যাবে। জনাব মীর নাসির, একটি বিষয় আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। প্রশ্নটা আমি পরে করবো ভেবেছিলাম, কিন্তু এখন যেহেতু প্রসঙ্গ উঠলো আমি সেটি করতে চাই। সেটি হচ্ছে আপনি FBCC প্রেসিডেন্ট ছিলেন বড় সময়, এবং সেই সময় আপনাদের দায়িত্ব পরিচালনার এক ধরনের ধরন ছিল। আপনারা সব ধরনের রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা FBCCI-কে পরিচালনা করেছেন। আমরা গত কয়েক বছরে দেখলাম যে যেহেতু সংস্কারের প্রশ্ন এখন এসেছে, সংস্কারটা কেন দরকার? কারণ আমরা দেখেছি এরকম অভিযোগ এসেছে যে ব্যবসায়ী সংগঠনগুলো ব্যবসায়ীদের চেয়ে রাজনীতিকরণের দিকে বা দলীয়করণের দিকে বেশি চলে গিয়েছে। আপনাদের কিছুদিন আগে যে একটি গেট টুগেদার ছিল ব্যবসায়ীদের, যেখানে আপনারা আলোচনা করেছিলেন, সেখানে আমি শুনেছি যে আপনারা এই বিষয়ে কথা বলছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এরকম অভিযোগ আছে যে যারা প্রকৃত ব্যবসায়ী না, তারা অনেক ক্ষেত্রে নেতৃত্বে এসে এসব বড় বড় সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। ব্যবসায়ী সংগঠনগুলোকে নিয়ে আসলে কি করা উচিত আগামীতে? আমরা দেখতে পাচ্ছি এক ধরনের সেখানেও পালাবদল হচ্ছে, কিন্তু এটি নিশ্চয়ই শেষ কথা না। আর কি করতে হবে? আমরা যখন ছিলাম তখন একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে ছিল। পরপর 3টে ক্যাটাগরি গভর্নমেন্টের আন্ডারে ইলেকশন হয়েছিল, তখন একটা পরিবেশ ছিল। কিন্তু এখন যেটা হয়েছে, এই 16 বৎসরের যে আপনার নির্বাচনহীন একটি সরকার রয়েছে, সেই সরকার সমস্ত কিছু কিন্তু কুক্ষিগত করেছে। আপনার পোলারাইজেশন হয়েছে এমন জায়গা ছিল না যে হয়নি। আপনি ধরেন শিক্ষক সমিতি বলেন, সাংবাদিক সমিতি বলেন, ডাক্তারদের সমিতি বলেন, ব্যবসায়ী সংগঠনগুলো বলেন, সব জায়গায় হয়েছে। নির্বাচনটাও সুষ্ঠুভাবে, নির্বাচন, জাতীয় নির্বাচন যেখানে সুষ্ঠু হয় না, সেখানে অন্যান্য নির্বাচন কীভাবে সুষ্ঠু হয়? এটা তো একটা চেইন এফেক্ট রয়েছে। তো যার জন্য হয়েছে কি, রাজনীতিবিদরা ব্যবসায়ী সংগঠনে ঢুকে গেছে, ব্যবসায়ীরা রাজনৈতিক লেজুর ভিত্তিতে নেমে গেছে, এবং বেশিরভাগ সময় তাদের নিজেদের স্বার্থের জন্য। সেই স্বার্থটা কেন একটা ট্রেড অর্গানাইজেশন করবে, তো হচ্ছিল বার্গেনিং এজেন্ট। তার সদস্যদের সামগ্রিক অর্থনীতির যে সমস্যা, সেটা সরকারের সাথে বার্গেনিং এজেন্ট হিসেবে কাজ করে দেন দরবার করবে, সলিউশন করার ব্যবস্থা করতে হবে, সুপারিশ দেবে, করতে হবে। সেই জিনিস থেকে বেরিয়ে এসছে। এটা অনেকটা সরকারের মাউথপিস হয়ে গেছে। সরকার যেটা বলবে সেটাই সঠিক, সেটা ভালো হোক মন্দ হোক সেটা করতে। আমরা বাজেটের বিশদ সমালোচনা করেছি, আমরা প্রেজেন্টেশন দিয়েছে বাজেটের পরে মাইক্রো ইকোনমি থেকে ম্যাক্রো ইকোনমি কী কী সমস্যা বাজেটে হচ্ছে। এখন তো বাজেট প্রকাশের আগেই দেখি যে অভিনন্দনের একটা বার্তা চলে আসে, বাজেটের স্পিচ তখন হয়তো শেষও হয় না। তো এই ধারা থেকে বেরিয়ে আসতে হবে, কেন ব্যবসায়ীরা এদেশের চালিকা শক্তি। এই ব্যবসায়ীরাই কিন্তু আজকে 85% ইকোনমিকে কন্ট্রিবিউট করছে, তাদের এমপ্লয়মেন্ট থেকে আরম্ভ করে সমস্ত কিছু এই ব্যবসায়ী সংগঠন, মানে প্রাইভেট সেক্টর, ব্যবসায়ী মানে প্রাইভেট সেক্টর করছে। তো সেই প্রাইভেট সেক্টর যদি মানে আমরা সঠিকভাবে তার নেতৃত্ব বিভিন্ন সংগঠন যেগুলি রয়েছে করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে অগ্রগতি আছে তার থেকে বেশি অগ্রগতি হতো।
কারণ হচ্ছিল যে আমরা যদি সঠিকভাবে সরকারকে পলিসি সাপোর্ট দিতে পারতাম, সরকারের ভুলটা সংশোধন করার জন্য আমরা যদি পিন পয়েন্ট করতে পারতাম, তাহলে উপকৃত হলে, কারণ সমালোচনার জন্য না, আমরা যদি গঠনমূলক সমালোচনা করি এবং আমরা যদি যে প্রবলেমটা রয়েছে সেটা আমরা বেশি বুঝি, কারণ আমরা জানি হোয়ার শু পিঞ্চেস, তো আমরা যদি সঠিকভাবে বলতে পারি তাহলে সরকারের উপকার হতো, দেশের উপকার হতো, কিন্তু আমরা সেটা করতে পারিনি এই পরিস্থিতির জন্য। সে আমি মনে করি যে এই সরকার যে অঙ্গীকার করে এসছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, যে তারা অনেক রিফর্মস করবেন এবং করার দরকারও সমাজের বিভিন্ন জায়গায়, বিশেষ দেশের আপনি যে ইনস্টিটিউশনগুলি রয়েছে, জুডিশিয়ারি রয়েছে, আপনি একটা আইনের শাসন যদি কোনো দেশে প্রতিষ্ঠিত না করতে পারেন, সে দেশে তো শেষ আশ্রয়স্থলটা শেষ হয়ে যায়, মানুষের তখন আর যাওয়ার জায়গা থাকে না, মানুষ কোনো রিলিফ পেতে পারে না, মানুষ কোনো সুবিচার পেতে পারে না। সেটা একটা রয়েছে, একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা, যাতে জনগণের মতামতের প্রতিফলন হয়, সেই ব্যবস্থা করতে হবে। এনবিআরকে ঢেলে সাজাতে হবে, এটা অটোমেশন করতে হবে এবং প্রো বিজনেস করতে হবে। এবং রেভিনিউ স্ট্রিম যেটা আমরা বলি, এটা চাপিয়ে দেওয়া হয়, কিন্তু তার কোনো ইনফ্রাস্ট্রাকচার, কোনো সাপোর্ট নেই, ভিশন নেই। আপনি ট্যাক্স নেট না বাড়িয়ে আপনি বোঝা চাপাচ্ছেন, এটা তো অবাস্তব। যার জন্যে ভালো করদাতা যারা কর দেয় তারা নিগৃহীত হচ্ছে, তারা বিভিন্ন সময় তারা কষ্টের মধ্যে পড়ছে, তাদের সংক্ষুব্ধ হওয়ার পরে তাদের কোনো যাওয়ার জায়গা নেই। এই পরিস্থিতিতে একটা সুস্থ ইকোনমির জন্য সঠিক না। আপনারা যদি উন্নতি করতে, ব্যবসায়ীরা হচ্ছিল স্টেক হোল্ডার, আপনাকে তাদেরকে কনফিডেন্স আনতে হবে, তাদের কথা শুনতে হবে। হয়তো আমরা অনেক সময় অনেক ডিমান্ড করতে থাকি, কিন্তু তার মধ্যে অনেক কিছু আছে যেগুলি বাস্তবে যদি বাস্তবায়িত করা যায়, তাহলে কিন্তু ব্যবসায়ীদের শুধু উন্নতি হবে না, দেশের উন্নতি হবে। এনবিআরটাকে সম্পূর্ণ ঢেলে সাজাতে হবে। বাংলাদেশ ব্যাংকের যে দুর্বলতা সৃষ্টি হয়েছে, সেই দুর্বলতাগুলি, যে বিশৃঙ্খলাগুলি সৃষ্টি হয়েছে, সেগুলি অ্যাড্রেস করতে হবে। এবং যেটা সরকার বলেছেন ব্যাংকিং কমিশন করে এই রিফর্মস কীভাবে করা যায়, এই ব্যাংকিং কমিশনের কথা কিন্তু দীর্ঘদিন আমরা আলোচনা করেছি, কিন্তু আলোর মুখ দেখেনি। তো আপনার হচ্ছে ব্যাংককে যেটা করতে হবে, ব্যাংক হচ্ছে লাইফলাইন অফ দি ইকোনমি, সেইটাকে সুগঠিত করতে হবে। আজকে যে ক্রেডিট আমরা কন্টেনশনালি বা সংকোচনমূলক মনিটারি পলিসির মধ্যে যাচ্ছি, সেটা কিন্তু আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। কেন ডিম্যান্ড ফর ক্রেডিট আমরা সংকুচিত হয়ে যাচ্ছে, নতুন করে যে সুদের হার বাড়ছে, এগুলি একটা বিরাট চ্যালেঞ্জ। তো সেইটা যাতে মোকাবেলা করা যায়, ইন্ডাস্ট্রি যাতে টিকে থাকতে পারে, চলতে পারে, আবার পাশাপাশি দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণে থাকে, সেই ব্যবস্থা করতে হবে। দ্রব্যমূল্য শুধু ব্যাংক ইন্টারেস্ট দিয়ে আপনার কমানো যাবে না, কারণ কস্ট অফ ডুইং দ্য বিজনেস কমাতে হবে। সাপ্লাই চেনের যে অব্যবস্থাপনা রয়েছে, দুর্বৃত্তায়ন রয়েছে, সেটার থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি আমাদের সাপ্লাই চেনটা অনেক বড়। আপনি যদি ধরেন কাঁচা সবজি আপনি যশোর থেকে ঢাকায় আসছে, পথে পথে দেখবেন চাঁদাবাজি, টাকে ওঠার রিটেলার যারা কৃষক উৎপাদিত করে এনেছে, সে বিক্রি হওয়ার পরে এক হাত ঘোরার সাথে সাথে সেখানে কিন্তু ভ্যালুয়েশন বাড়ছে, দাম বাড়ছে, চাঁদা আসছে, বাজারের চাঁদা, আপনার রাজনৈতিক চাঁদা, পুলিশের চাঁদা, সমিতির চাঁদা, বিভিন্নভাবে এই জিনিসটার দাম বাড়িয়ে দিচ্ছে, যেটার জন্য দ্রব্যমূল্য সরাসরি এফেক্ট হচ্ছে। আমি ইতিমধ্যে দেখছিলাম যে পত্রিকায় দেখতে পাচ্ছিলাম যে কারণ বাজারে প্রতি রাত্রে নাকি 1.5 কোটি টাকা চাঁদা ওঠে, এটা ভাগাভাগি হয়। গাবতলী, সায়দাবাদ বাস স্ট্যান্ডে প্রতি রাত্রে লক্ষ লক্ষ টাকা চাঁদা ওঠে। এই চাঁদার জায়গাটা বন্ধ করতে, এই বিভিন্ন পর্যায়ে যে এক্সটর্শন হচ্ছে, সেটা বন্ধ করতে হবে। সেটা বন্ধ করলেই কিন্তু আপনার দ্রব্যমূল্য অনেক কমে আসবে। কারণ আমার হলো ডিম্যান্ড আর সাপ্লাই এখানে কিন্তু ইস্যু নেই, এখানে মাল কিন্তু আছে, ডিম্যান্ড যে মাল আপনি, কিন্তু দাম বেড়ে যাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন আর এটা কাজ করছে, তখন দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। সেটা সামগ্রিকভাবে একটা সমাধান আমাদের করতে হবে, হোলিস্টিক্যালি। তা নাহলে শুধু আপনার ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিয়ে আমি মনে করি না যে মূল্যস্ফীতি কমানো যাবে। নিঃসন্দেহে আমরা একটি বিরতি নেব জনাব মীর নাসির, ফিরে এসে আমরা আপনার কাছ থেকে আরও বিস্তারিত জানবো। দর্শক, একটি বিরতির পর খুব দ্রুত ফিরছে আমাদের সাথে থাকুন।
দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট মীর নাসির হোসেন। একটি বিষয় ব্যাংককে ঘিরেই আমি এই প্রশ্নটা করতে চাই। আপনি ব্যাংক নিয়ে অবজারভেশন দিচ্ছিলেন, ব্যাংকে আসলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সেখানে পট পরিবর্তন হচ্ছে, পর্ষদ গঠন করে দিচ্ছে, বাংলাদেশ ব্যাংক ইন্টারফেয়ার করছে এখন আগের তুলনায় অনেক বেশি, এবং যেখানে যেখানে অনিয়ম হয়েছে সেখানে তারা ইন্টারফেয়ার করে সেগুলোকে ঠিক করার চেষ্টা করছে। আমরা আর্থিক প্রতিষ্ঠান বা এমএফএস এর ক্ষেত্রেও দেখলাম যে সরকার প্রশাসকও বসিয়ে দিয়েছে, এমন সিদ্ধান্ত এসেছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আমরা ব্যাংকের দখলদারিত্ব নিয়ে গোলাগুলির ঘটনাও বোধহয় এবার প্রথম দেখলাম বাংলাদেশে, অ্যাটলিস্ট আমি দেখেছি। দুই, তৃতীয়ত আমি যেটি দেখতে পাচ্ছি যে এই ব্যাংকের টাকা যারা বিভিন্ন সময়ে পাচার করেছেন বলে অভিযোগ উঠেছে এই মুহূর্তে, যেগুলো এই মুহূর্তে দুদক তদন্ত করছে, সেই টাকাগুলো বিদেশে চলে গিয়েছে। অর্থ পাচার এর আগে আমরা অনেক ঘটনা শুনেছি, পরিসংখ্যান দেখেছি যে অর্থ পাচার হয়ে যাচ্ছে। প্রশ্ন দুটা, এক নম্বর হচ্ছে ব্যাংকের আর্থিক সুশাসন ফেরাতে আসলে কি করা দরকার, দ্বিতীয়ত হচ্ছে এই পাচার হওয়া অর্থ ফেরত করা সম্ভব কিনা, বা যারা করেছে তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা নেওয়া উচিত। আপনি একটা কথা বলেছেন যে ব্যাংকের দখল নেওয়ার জন্য গোলাগুলি আপনি প্রথম দেখেছেন। আমরা কিন্তু আগেও দেখেছি কোনো একটা ব্যাংক মালিকানার দ্বন্দ্বের মধ্যে পড়ে গোলাগুলি হয়েছে, বোর্ডের লোক হেনস্থা হয়েছে, এটা হয়েছে। তো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছিল একটা স্পিল ওভার এফেক্ট। ব্যাংকগুলি যাদের মালিকানা ছিল আগে, প্রায় 6-7টা ব্যাংকে, তাদের তো জোর করে বোর্ডের থেকে বের করে শেয়ার লিখিয়ে নেওয়া হয়েছে। তো সেই সমস্ত যারা শেয়ার হোল্ডার আছে এখন তারা ক্লেম করছে। তো সেখানে আপনার দুই একটা ব্যাংকে স্পন্সর ডাইরেক্টরের শেয়ার আছে, তারা হয়তো আসছে, কিন্তু যেহেতু বেশিরভাগ শেয়ার অন্যের হাতে চলে গেছে সেই একটা ব্যবস্থাপনার মধ্যে, সরকারের পৃষ্ঠপোষকতায়, সেইটা তো এখন ফিরে আসতে দেরি হবে। কারণ যারা শেয়ার বাধ্য হয়ে বিক্রি করে দিতেছে তাদেরকে নতুন করে শেয়ার অ্যাকোয়ার করতে হবে। তো আমি জানি দুটো ব্যাংকে হয়তো 2-3 জন করে ডাইরেক্টর তারা শেয়ার হোল্ড করছে, তারা আসছে। বাংলাদেশ ব্যাংকে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর দিয়েছে, বোর্ড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর এবং শেয়ার হোল্ডার যারা রয়েছে ডাইরেক্টর, তারা মিলে পর্ষদ গঠন করবে, দ্যাট মিনস চেয়ারম্যান নির্বাচিত করে ব্যাংক চালাবে। তো এই ব্যাংকগুলি কিন্তু বেসিক্যালি অনেকগুলি ব্যাংকে সিক হয়ে গেছে, এবং এনপিএল রেশিও দেখা যাবে যে 40 থেকে বেশিও হতে পারে। এদের ক্যাপিটাল শর্টেজ হয়ে গেছে। এতদিন রিফাইন্যান্সিং করেছে সরকার, বাংলাদেশ ব্যাংক থেকে ট্যাক্সের টাকা ছাপিয়ে টাকা দিয়ে করেছে। এখন তো এটা সম্ভাবনা করবেও না। নতুন গভর্নর সাহেব বলেছেন মানে টাকা ছাপিয়ে কোনো ব্যাংককে বাঁচিয়ে রাখা হবে না। আসলে এগুলি রং পলিসি ছিল। যদি পৃথিবীতে অনেক জায়গায় ব্যাংক রান আউট হয়েছে, সেখানে যেটা স্বাভাবিক প্রক্রিয়া সেইভাবেই করা হয় ব্যাংক্রাপসিতে যাবে, অথবা টেকেন ওভার বাই আদার ব্যাংক, মার্জার অ্যাকুইজিশন হবে, এটি নিয়ম। কিন্তু এখানে কেন যেন আর্টিফিশিয়ালি যে ব্যাংকগুলি হয়তো দুর্বল হয়ে গেছে, চলতে পারছে না, তাদেরকে আর্টিফিশিয়ালি বাঁচিয়ে রাখার চেষ্টা করে। এটা সেই ব্যাংকের জন্য ক্ষতি, গ্রাহকদের ক্ষতি, ডিপোজিটারদের ক্ষতি। আজকে অনেক ব্যাংকে আপনি শুনবেন হয়তো, কাগজে দেখলাম যে পে অর্ডার পর্যন্ত সেই ব্যাংকগুলি পে করতে পারছে না। এটা কিন্তু খুব অমিনাস সাইন। আর যারা ওইখানে টাকা রেখেছে তারাও তো আজকে বিপদগ্রস্ত হয়েছে, এবং আইন অনুযায়ী যদি ব্যাংক দেউলিয়া ঘোষণা হয় তাহলে সে মাত্র 1 লাখ টাকা পাবে হয়তো। তারপরে যদি হোল অ্যাসেট বিক্রি করার পর যদি পরিস্থিতি থাকে, সেভাবে হারাহারি পাবে। তো তাদের তো আপনার একটা নিশ্চয়তার দরকার ছিল। তো আমি মনে করি যে এখন যে টেক ওভারগুলি হয়েছে, বাংলাদেশ ব্যাংক আরও নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, বাঁচিয়ে রাখা যায় কিনা উইদাউট গিভিং রিফাইন্যান্স। যে ব্যবস্থাপনার উন্নতি করে, ক্রেডিটটাকে মনিটর করে একটা পর্যায়ে এনে এগুলি বাঁচিয়ে রাখা যায় কিনা, দীর্ঘ সময় লাগতে পারে। আমাদের একটা অভিজ্ঞতা রয়েছে যে বিসিসিআই ব্যাংক যখন 92 সালে বন্ধ হয়ে গেল, সেটা রিঅর্গানাইজ করলো। সেই ব্যাংকটা কিন্তু 5-7 বছর সময় লেগেছে রিঅর্গানাইজ হতে। এখন সেই ব্যাংক কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংকস ইন বাংলাদেশ। তো যদি সরকার সঠিক নীতিমালা প্রণয়ন করে, বাংলাদেশ ব্যাংকের যদি ভালো সুপারভিশন থাকে, তো সেইখানে হয়তো কিছু সবকটা হয়তো বাঁচতে পারবে না, কিছু ব্যাংক বেঁচে যেতে পারে। তখন দেখা যাবে যে কিছুদিনের মধ্যে রিঅর্গানাইজড হয়ে গেছে। এই জায়গাটা করতে হবে। আর আপনি যেটা বললেন যে এখানে অন্যান্য যে টাকা পয়সা যে চলে গেছে, সাইফোন হয়ে গেছে, এটা হয়েছে। আমরা দেখেছি আপনার
এইবারই দেখলাম কোনো কারো 36,000 কোটি টাকা ব্যাংকে দিয়ে নিয়েছে, কোনো এক পার্টিকুলার গ্রুপ এক ব্যাংকেতে 50,000 কোটি টাকা দিয়েছে। আমার কথা হচ্ছে এই নিল কেমন করে? বাংলাদেশ ব্যাংক তখন কোথায় ছিল, কোথায় সরকারের বিভিন্ন এজেন্সি ছিল? তার মানে এটা রাষ্ট্রীয় দুর্বৃত্তায়ন হয়েছে, তা নাহলে হতে পারে না। কারণ ছিল যে ব্যাংকের নিয়মই ছিল সিঙ্গেল বড়োয়ার যে এক্সপোজার হবে সেটা ক্যাপিটালের ভিত্তিতে নির্ধারণ করা থাকে। তো সে তার থেকে 100 গুণ 200 গুণ আপনার নিয়ে যাচ্ছে। তো এইটা দেখার কি কেউ ছিল না? বাংলাদেশ ব্যাংক তখন কোথায় ছিল? তো এই জবাবদিহিতা তো সৃষ্টি করতে কেন তারা এইভাবে করেছে বলতে, তারা হয়তো বলবে যে আমি সরকারের প্রেশারে করেছি, ফাইন, কিন্তু কথা হলো অ্যাকাউন্টেবিলিটি আজকে আনতে হবে। তুমি করেছো, তোমার তো সেইভাবে জবাবদিহি জাতির কাছে করতে হবে। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা যদি দেশ থেকে বেরিয়ে যায়, সেই যে শূন্যতা সৃষ্টি হচ্ছে সেটা পূরণ করবে কেমন? আর এই টাকাগুলি ফেরত আসবে কীভাবে? ইটস নট ভেরি ইজি যে টাকা চলে গেলে সেটা ফিরিয়ে আনা যাবে। আপনি তো কালো টাকা সাদা করার অনেক সুযোগ দিয়েছেন, ওই টাকা তো ফেরত আসেনি। এটা আসবে না, কারণ যারা নিয়ে গেছে তারা কোনো কথা মানে অন্য কোনোভাবে বিপদগ্রস্ত না হলে আনবে না। সেজন্যে আজকে যারা এগুলি নিয়েছে অন্য পন্থায় কিছুটা রিকভার করে তাদের অ্যাসেটটাকে কনসলিডেট করে সরকারের মানে নিয়ন্ত্রণে আনতে হবে। সেইখান থেকে কিছুটা রিকভার হবে হয়তোবা, যেটা বাংলাদেশ ব্যাংক নিতে পারে, সরকারের অন্য সংস্থা নিতে পারে, নিয়ে সেটাকে সচল করতে হবে। তারপরে সেখানে কম্পিটেন্ট লোক সরকার বসিয়ে সেগুলি পরিচালনা করতে পারে, কারণ ওখানে কিন্তু পাবলিক ইন্টারেস্টও রয়ে গেছে, পাবলিক শেয়ার হোল্ডারও রয়ে গেছে। সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করে দেখতে হবে যে এগুলি স্যালভেজ করা যায় কিনা, ইনস্টিড অফ তাদের হাতে ফিরিয়ে না দিয়ে সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে এটা ফিরিয়ে আনা যায় কিনা। এই মুহূর্তে আপনারা যেহেতু এক ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সংস্কার চলছে অনেক কিছু জায়গায়, আপনারা এখন বায়ারদেরকে কি বার্তা দিচ্ছেন? এক, দ্বিতীয়ত হচ্ছে বিনিয়োগ টানার জন্য, বিশেষ করে বিদেশি বিনিয়োগ যদি আমরা টানতে চাই, এখন আমাদের কি করা উচিত? আমরা যেটা করছি এর মধ্যে, আমরা সেনাপ্রধানের সাথে বসছিলাম, আমি পর্যায়ক্রমে বসেছি, কালকে আমরা অর্থ উপদেষ্টার সাথে বসবো। আমরা যে কনফিডেন্সটা এখন সরকারের আমাদের হেল্প করতে হবে, প্রধান উপদেষ্টা থেকে আরম্ভ করে, এবং সেনাবাহিনীর একটা ভূমিকা রয়েছে। কারণ ল অ্যান্ড অর্ডার নিয়ে সবাই চিন্তিত, বিশেষ করে বিদেশি ভাইয়েরা। তারা একটা অর্ডার দিবে, মানে ল অ্যান্ড অর্ডার যদি ক্ষতিগ্রস্ত হয় সেই কোম্পানিটা বা সেই ফ্যাক্টরিটা আপনার সাপ্লাই দিতে পারবে না। তো আমরা যেটা রিকোয়েস্ট করছি যে ওই বায়ার্সদের, দেশীয় যারা এখানে প্রায় সব বাইরের এখানে প্রতিনিধি রয়েছে, তাদের নিয়ে আমরা একটা আলোচনার ব্যবস্থা করতে চেষ্টা করছি, যেখানে সেনাপ্রধান মানে বলেছেন উনি থাকবেন কনফিডেন্স দেওয়ার জন্যে। প্রধান উপদেষ্টা বলেছেন বিদেশি যত মানে বায়ার আছে তাদের সাথে উনি একটা লিয়াযোগ করবেন। এই যুগগুলি যদি করা যায়, তো যদি আস্থার পরিবেশটা সৃষ্টি হয়, তাহলে কিন্তু বাংলাদেশে আবার ফিরে আসবে বায়াররা। কারণ তার একটা কারণ আছে, বাংলাদেশে কিন্তু খুব স্থির মার্জিনে ব্যবসা হয়। আমাদের যে যারা গার্মেন্টসে আছে তারা অনেকে হয়তো দীর্ঘদিনে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বেশিরভাগই হচ্ছিল খুব লো মার্জিনে কাজ করে। তো এই মার্কেটের একটা ডিম্যান্ড কিন্তু বাইরে রয়েছে, কারণ এখানে যদি কেউ বায়ার স্বল্প মূল্যে কিনে বেশি মূল্যে বিক্রি করতে হবে, তারা তো অবভিয়াসলি ইন্টারেস্টেড হবে এখানে। সেই জন্য আমরা যদি কনফিডেন্সটা তাদের দিতে পারি যে না, যা হয়েছে এই মানে একটা আন্দোলনে একটা বিপ্লবে হতেই পারে, এখন আমরা মানে সুগঠিত করেছি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করেছি, আমরা সামনের দিনগুলিতে এটা ক্ষতিগ্রস্ত হবে না, এটা যদি আশ্বাস দিতে পারি, তাহলে আমি মনে করি যে অর্ডারগুলি চলে গেছে তার একটা অংশ হয়তো ফিরে আসবে। আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখছি, আমি একেবারে বন্যা পরিস্থিতির কথা আপনাকে বলছি। আমরা যদি শুধুমাত্র ঢাকা চিটাগং রোডের যোগাযোগে এখন বিবেচনা করি, সেটা হয়তো অনেকটা কষ্টসাধ্য হয়ে গিয়েছে। শিপমেন্টগুলো দেরিতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, অনেক ক্ষেত্রে বায়ারদের কাছ থেকে সময় চেয়ে নিতে হচ্ছে। এই পরিস্থিতিটা নিয়ে অনেক দিন ধরে আলোচনা হচ্ছে যে ঢাকার সাথে চট্টগ্রামের যোগাযোগের একটা বিকল্প ব্যবস্থা থাকা উচিত। এটি এখনো হয়নি। এলিভেটেড করার কথা এক ধরনের পরিকল্পনা চলছিল, সেটি হয়নি। আপনারা আর কি চাচ্ছেন এই মুহূর্তে সেটি বিকল্প হতে পারে? এক, দ্বিতীয়ত হচ্ছে যে যদি এরকম সমস্যা দীর্ঘায়িত হয়, আমরা ইন্টারনেট বন্ধ দেখেছি বা আরও কিছু জিনিস দেখেছি, এই যারা নতুন সরকার আছে তাদের কাছে আসলে আপনারা এসব সমস্যার সমাধানে কোনো স্পেসিফিক সাজেশন চেয়েছেন কিনা? না, ব্যাপারটা আমরা তো চাচ্ছি, একটা হচ্ছিল যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ, আমি বলছি ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ আমরা
দেখলাম যেটা সেটা হচ্ছিল যে এই আন্দোলনের সময় অনেক কার্গো চিরং পোর্টে আটকে গেছে, ছাড় করা যাচ্ছে না বিভিন্ন কারণে, লোকজন নেই, লজিস্টিক্স নেই। তো আমরা সরকারকে অনুরোধ করেছি, সরকারও এখানে কিন্তু মানুষের পরিবর্তন হয়েছে, তারা তড়িৎ ব্যবস্থা করে রাত দিন খেটে যতটুকু পারে আমাদের হেল্প করার চেষ্টা করেছে কার্গো ছাড়ানোর জন্য। কিছু কিছু কার্গো আমরা বাই এয়ার পাঠিয়েছি, যদিও সেটা লসের আইটেম, তবুও কমিটমেন্ট রাখার জন্যে। তো এই অবস্থায় আমরা গুছিয়ে আসতেছিলাম, হঠাৎ করে বন্যাটা আমাদের মরার উপরে খাড়া দেওয়া হয়েছে, কারণ ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার ঢাকা চিটাগাং রোড এই আজকে কালকে থেকে কিছু কিছু মুভমেন্ট শুরু হয়েছে, মধ্যখানে প্রায় বন্ধ হয়ে গেছিলো। তো পানি নেমে গেলে হয়তো 2-3 দিনের মধ্যে রেস্টোর করবে। এখন আপনি যে বিকল্প ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলছেন, এটা কিন্তু অনেক দীর্ঘমেয়াদী, কারণ ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী। আপনি একটা এক্সট্রা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করবেন, এখানে ফান্ডিং একটা প্রশ্ন। আমরা ল্যান্ড হাংরি কান্ট্রি, এখানে ল্যান্ড অ্যাকুইজিশন একটা বড় ব্যাপার রয়েছে, ইমপ্লিমেন্টেশন টাইম রয়েছে। এগুলি সরকার এখনই এটা করতে পারবে বলে মনে হয় না, সময় লাগবে। পরিকল্পনা করে হয়তো পরবর্তী যে পরিকল্পনা, বার্ষিক পরিকল্পনা এবং 5 বছর মেয়াদী যে পরিকল্পনা হয় সেটার মধ্যে অ্যাকোমোডেট করতে হবে। তো এখন যেটা পানিটা নেমে গেলে যাতে আমরা আবার সক্রিয় হতে পারি, আমরা যাতে আপনার ইনফ্রাস্ট্রাকচারগুলি যদি কোনো জায়গায় ক্ষতি হয় সেটা রিহ্যাবিলিটেট করে পোর্টের কনজেশনটা কমিয়ে এনে রেলকে, যদি রেল অনেক জায়গায় বন্ধ হয়েছে পানির জন্য, সেগুলি যদি ত্বরিতভাবে মিলিটারি ইমার্জেন্সি বা ন্যাশনাল ইমার্জেন্সি হিসাবে যদি আমরা করতে পারি, তাহলে আস্তে আস্তে অবস্থা উন্নতি হবে। মংলা পোর্টটা নিয়ে বিকল্প করে ভাবা যায় না একটু বড় পরিসরে? মংলা পোর্টের যে জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কেন মংলা পোর্ট না যায়। মংলা পোর্ট ইজ বেসিক্যালি একটা বাল্ক পোর্ট, ইটস নট এ কন্টেনার পোর্ট বাই নেচার। কারণ যে কোনো এই কন্টেনার পোর্ট হলে তার ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড কার্গো থাকতে হবে, যেটা চিরং রয়েছে। চিরঙে ইম্পোর্টের মাল আসছে, আবার কন্টেনার ভর্তি এক্সপোর্টের মাল চলে যাচ্ছে। মংলা কিন্তু এক্সপোর্টের মাল যাওয়ার সুযোগ, যার জন্য আপনি দেখছেন মংলা পোর্টে বাল্ক আসে এবং দেখেন গাড়ি আসে, রিকন্ডিশন গাড়িগুলি আসে। আর একটা ছিল একটা ব্যয়বহুল পোর্ট, কারণ হচ্ছিল 43 কিলোমিটার দূরে হচ্ছিল ডিপসি, সেখান থেকে পোর্টে যা আসে এটা ক্যাপিটাল ড্রেজিং একটা বিরাট চ্যালেঞ্জ এবং খরচ ব্যয়, এইটাও একটা কনসেপ্ট যেটা পায়রাতেও সৃষ্টি হচ্ছে। যার থেকে আমরা মনে করি যে বে টার্মিনাল যেটা হচ্ছে এগুলি এবং আপনার মাথার বাড়িতে এগুলি সুবিধা হবে, কারণ এই ধরনের জিওগ্রাফিক্যাল হ্যান্ডিক্যাপ পোর্টগুলি কিন্তু লং রানে সাস্টেন করানো ডিফিকাল্ট। নিঃসন্দেহে জনাব মিন নাসির, আমরা আরেকটি বিরতি নিব, বিরতির পর ফিরে এসে আমরা আপনাকে র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরও কিছু উত্তর জানবো, নতুনরাও বেশ কিছু উত্তর জানতে চান। দর্শক, এটি বিরতির পর খুব দ্রুত ফিরছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক সভাপতি মিন নাসির হোসেন। আমরা বলছিলাম র্যাপিড ফায়ার প্রশ্ন করবো। আপনাকে আমি 3 বছর আগে 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন করেছিলাম, তখন 10টা ছিল, আজকে নতুন 10টা, এবং সেই ইয়াং জেনারেশন যারা, তারাই সেগুলো পাঠায়, আমি তাদের হয়ে প্রশ্নগুলো করি। শুরু করছি প্রথম প্রশ্ন। তারা জানতে চায় এই মুহূর্তে, অর্থাৎ যে ধরনের রাজনৈতিক পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি, তারা আপনার কাছ থেকে জানতে চায় আপনার চোখে এই মুহূর্তে দেশে ব্যবসা বাণিজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি, যে কোনো একটির কথা যদি বলতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটানো। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা। গত কয়েকদিনের যে নানা চ্যালেঞ্জ, সেখান থেকে আপনার পাওয়া সবচেয়ে বড় লার্নিং কোনটা ছিল? আমার লার্নিং যে কোনো দেশে একটা ক্রাইসিস হয়, সেই ক্রাইসিস থেকে উত্তরণের পথগুলি দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে করতে হবে। টেম্পোরারি আপনার সলিউশন করতে গেলে হবে না। আপনার যখন এই প্রবলেমগুলি সলভ করতে হবে, আপনাকে লং টার্ম ভিশন রাখতে হবে যে ভবিষ্যতে এটা দিয়ে আমরা কীভাবে আরও এগিয়ে যেতে পারবো। আজকে সমাধানই নেই, সমাধান যেন আরও ভবিষ্যতের জন্য ফল বয়ে আনে। তৃতীয় প্রশ্ন করতে চাই, একই ধরনের প্রশ্ন হয়তো। তারা জানতে চায়, এটা তো এক ধরনের ব্যবসায় আনসার্টেনিটি তৈরি করেছে এই পুরো রাজনৈতিক পট পরিবর্তনটা। তারা জানতে চায় ব্যবসায় অনিশ্চয়তা মোকাবেলা সবচেয়ে ভালো কৌশল কোনটি? আপনাকে ধৈর্য ধরতে হবে, পরিস্থিতি পর্যালোচনা করতে হবে এবং আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে যে আমার এই সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলির বেস্ট পসিবল সলিউশন কী সেটা বের করতে হবে এবং সেভাবে এগিয়ে যেতে হবে। ওকে, চতুর্থ প্রশ্ন। আপনি যখন নতুন কোনো বাজারে যান নিজের পণ্য বিক্রি করতে, সেখানে যাওয়ার আগে সবার আগে আপনি কি যাচাই করেন? আমি মার্কেটের ডিম্যান্ডটা কী, ধরেন যদি এক্সপোর্ট মার্কেট হয়, তারা কী ধরনের পণ্য আমদানি করে, কোন দেশ থেকে করে,
সেই দেশ আর আমাদের দেশের মধ্যে কস্ট অফ ডুইং বা কস্ট কী হয় এইটা অ্যানালাইসিস করে তখন আমরা বায়ার আইডেন্টিফাই করার চেষ্টা করি এবং দেখা যায় যে এতে হয়তো 2টা 4টা 5টা বায়ার করলে একটা হয়তো দেখা গেলো যে সাকসেসফুল হয়ে গেলাম। ওকে, পঞ্চম প্রশ্ন, এই মুহূর্তে বিদেশি বিনিয়োগ টানতে সবার আগে কি করা উচিত? আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। আমাদের ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে, গ্যাস, বিদ্যুৎ, পোর্টের এই যে সমস্যাগুলি আছে এটি ইমিডিয়েট সলভ করতে পারলে আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ আনতে পারবো। কারণ বাংলাদেশে কিন্তু অপার সম্ভাবনার একটা দেশ। এখানে ডোমেস্টিক কনজামশন আছে 18 কোটি লোক, সেখানে 18 কোটির মধ্যে প্রায় 25-30% পারচেজিং পাওয়ার হাই। তারপরে আমাদের গার্মেন্টস যে এক্সপোর্ট হচ্ছে, অন্য লেদার থেকে আরম্ভ করে একটা সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলি কাজে লাগানো সম্ভব হয়। সেই জন্য আমি মনে করি যে আমাদের যদি লং টার্ম ভিশন থাকে এবং গভর্নমেন্টের সাপোর্টটা থাকে, যেটা আমরা প্রধান উপদেষ্টা আমাদের কাছ থেকে পেয়েছি, কারণ তার তো একটা বিরাট অ্যাডভান্টেজ রয়েছে, আন্তর্জাতিক পরিচিতি রয়েছে, সেই জায়গাটা কাজে লাগিয়ে আমার মনে হয় আমরা এফডিআই আনতে পারবো। কিন্তু আমাদের যে সমস্যাগুলি এখন রয়েছে সেটা ওভারকাম করতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। এটা যারা একেবারে ফ্রেশার তাদের পক্ষ থেকে এই প্রশ্নটি এসেছে। তারা জানতে চায় যে কোনো কোম্পানিতে যখন নতুন কাউকে নিয়োগ দেওয়া হয় তার কাছ থেকে পারফরমেন্স আদায় করে নেওয়ার সবচেয়ে সহজ স্ট্র্যাটেজি কি হওয়া উচিত কোম্পানির তরফ থেকে যদি বলি? সবচেয়ে করতে হবে টিম ওয়ার্কটা ডেভেলপ করতে হবে, একটা হিউম্যান নেচার ছিল রেজিস্ট করা। নতুন কেউ আসলো, এক্সিস্টিং যারা আছে তারা তাদেরকে সঠিক মানে সেভাবে গ্রহণ করতে চায় না। সেই জায়গাটাকে কালচারটা চেঞ্জ করতে হবে যে হি ইজ অলসো টিম মেম্বার, এবং যারা বর্তমান রয়েছে তাদেরও কিন্তু সহনশীল হতে হবে যে আমরা একটা টিম, সে নতুন এসছে, আমরা পুরনো এসছে, তার মধ্যেও ভালো আইডিয়া থাকতে পারে, আবার আমাদের মধ্যে থাকতে পারে। সেই টিমওয়ার্কটা যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু সেই কোম্পানি এবং সেই কর্মচারীরা সবাই কিন্তু উপকৃত হয়। তারা জানতে চায়, সপ্তম প্রশ্ন, আপনি আপনার ওয়ার্কফোর্সে নতুন লিডারশিপ কিভাবে তৈরি করেন? আমি দেখি আমার যে রিকোয়ারমেন্ট, ধরেন হিউম্যান রিসোর্স রিকোয়ারমেন্ট যেখানে যেটা আছে, আমরা প্রথমেই দেখি যে তার ট্যালেন্ট হান্ট করতে চেষ্টা করি। আমি যখন ইন্টারভিউ নেই তখন আমি চিন্তা করি সে কতখানি পুঁথিগত বিদ্যা রয়েছে, কতখানি সে নতুনভাবে চিন্তা করতে পারে, কতখানি সে টেকনোলজির সাথে সম্পৃক্ত। কারণ দিস ওয়ার্ল্ড ইজ টেকনোলজিক্যাল। আপনার কম্পিউটার জানতে হবে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, আপনার এক্সেল জানতে হবে, অনেকগুলি জিনিস জানতে হবে। সেই জিনিসগুলি সে পারবে কিনা, বা যদি সম্পূর্ণ না পারে তার মধ্যে সে মেধা আছে কিনা, বা সে তার মধ্যে আগ্রহ আছে কিনা সে জানা যায়, সেটা আমরা অ্যাসেস করে তখন আমরা কিন্তু রিক্রুটমেন্ট করি আর কি। পরের প্রশ্নে যেতে চাই, এটি একটু হয়তো আপনাকে পেছনে ফিরে যেতে হবে স্মৃতিতে। সেটি হচ্ছে যে এফবিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে পাওয়া আপনার সবচেয়ে বড় লার্নিং কি ছিল? আমার সবচেয়ে বড় লার্নিং ছিল যে আমি নিবেদিত হই, আমি দেশের জন্যে, ব্যবসায়ী সমাজে আমি যদি তাহলে আমি দেশকে কিছু দিতে পারি, সমাজকে কিছু দিতে, ব্যবসায়ীদেরকে দিতে পারি। এইটা আমি দেখেছি, আমি চেষ্টা করে নিজে প্র্যাকটিস করে, এবং আমি নিজেকে ডেভেলপ করতে চেষ্টা করি। আমি তখন অ্যাসেস করতে চেষ্টা করেছি যে আমার শক্তি কী, হোয়াট ইজ মাই স্ট্রেংথ, হোয়াট ইজ মাই উইকনেস। আমি চেষ্টা করি উইকনেসটাকে আমি কীভাবে স্ট্রেংথে পরিণত করতে পারি, সেইটা কিন্তু আমার কাছে সবচেয়ে বড় লার্নিং ছিল। ওকে, ফেয়ার এনাফ, এটা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার যারা শুনছেন তাদের জন্য। পরের প্রশ্নে যেতে চাই, নতুন প্রজন্মের যারা ব্যবসায়ী তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন? তাদের সবচেয়ে প্রথম চিন্তা করতে হবে যে শর্ট টার্ম কোনো কিছু নাই, লং টার্ম পরিশ্রম, লং টার্ম করতে। আজকে আরম্ভ করলাম, কালকেই বড় লোক হয়ে যাবো, কালকেই আমি গাড়ি কিনবো, কালকেই আমি একটা ফ্ল্যাট কিনবো, বা একটা পজিশনে আমি মানে দামি একটা রোলেক্স বা কিনবো, এগুলি না। আস্তে আস্তে আপনার যে কোনো মানুষ দেখেন সারা পৃথিবীতে যারা বড় হয়েছে তারা ছোটো থেকে আস্তে আস্তে বড় হয়েছে। ধৈর্যটা থাকতে হবে, তাদের মধ্যে ধৈর্য থাকতে হবে, তাদের মধ্যে নিবেদিত হতে হবে যে আমি যে কাজটা করছি সেইটার প্রতি নিবেদিত হতে হবে। সেটাকে আমি কতখানি ভালো করতে পারি, কতখানি আমি মার্কেটেবল করতে পারি, কতখানি আমি অ্যাকসেপ্টেবল করতে পারি, তখন সাকসেস কিন্তু অটোমেটিক চলে আসবে। সাকসেসের পিছনে আমাদের দৌড়াতে, সাকসেস তখন মানুষের পিছনে দৌড়বে, তাকে পুশ করে নিয়ে যায়। আপনি পৃথিবীর যত লোক মানে আপনার উন্নতি করেছে, তারা প্রতিষ্ঠিত হয়েছে, তারা কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়েছে, ধৈর্য সহকারে, একাগ্রভাবে। ফেইলিওর হতে পারে, ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। একটা ফেল করলাম বলে কালকে আমার সব উদ্যম
হারিয়ে ফেলাম, সেটা না। ইউ হ্যাভ টু লার্ন ফ্রম দ্য মিস্টেক্স। ভুলের থেকে আপনাকে শিখতে হবে, শিখে এগিয়ে যেতে হবে। ওকে, পরের প্রশ্নে যেতে চাই। এটাও একটু হাইপোথেটিক্যাল। তারা জানতে চায় যে আপনাকে যদি বিকল্প কোনো দেশে আপনার ব্যবসা নিয়ে যাওয়ার বা সেখানে ব্যবসা পরিচালনার সুযোগ দেওয়া হয়, আপনি কোন দেশকে বেছে নেবেন? আমি যদি প্রশ্নটা বুঝে থাকি, প্রশ্নটা এমন কোনো দেশ যেখানে গিয়ে আপনার ব্যবসায়ী হিসেবে মনে হয়েছে যে এখানে ব্যবসা করতে পারলে ভালো হতো, সেখানকার প্রসেস, সেখানকার পরিবেশ আপনাকে মুগ্ধ করেছে, এমন কোনো দেশ কি আছে? এটা খুব ডিফিকাল্ট, কারণ হচ্ছে যে আপনি এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ব্যবসা করবেন, আপনাকে দেখতে হবে সেই দেশের ইনভেস্টমেন্ট ক্লাইমেট কি, রেগুলেশন কি, সেখানে গভর্নমেন্ট কি, স্টেবল গভর্নমেন্ট আছে কিনা, সুনির্দিষ্ট নীতিমালা আছে কিনা। আপনি ইনভেস্ট করবেন, ইনভেস্ট করে আপনার ক্যাপিটালটা একসময় ফেরত আনতে হবে, ডিভিডেন্ডটা ফেরত আনতে হবে। সেখানকার অবকাঠামো কি, আপনি বিদ্যুৎ, গ্যাস, পোর্ট ফ্যাসিলিটি সব আছে কিনা। সেটা যে কোনো দেশ হতে পারে, যদি এই ফ্যাসিলিটি থাকে এবং সেখানে যদি অপরচুনিটি থাকে, সেই অপরচুনিটি হারনেস করার জন্য। আপনি এমন কোনো দেশ পাননি? না, এখন তো মোটামুটি সবকিছু আছে। না, এটা মিডল ইস্ট একটা ডেস্টিনেশন হতে পারে, কারণ মিডল ইস্টের এখন কিন্তু নন অয়েল ইকোনমির দিকে যাচ্ছে। আগে কিন্তু হোল মিডল ইস্ট ছিল অয়েল ইকোনমি, কিন্তু তারা বুঝতে পেরেছে যে অয়েল ইকোনমি দিয়ে সাস্টেন করতে পারে না, কারণ অয়েল ইজ এ রিজার্ভ, এটা একসময় এক্সস্ট করবে। সেই জন্য নন অয়েল ইনকাম মানে ইকোনমির দিকে যাচ্ছে। তো এই জায়গায় বেশ কিছু অপরচুনিটি সৃষ্টি হচ্ছে, সেই জায়গাগুলি হার্নেস করে দেখা যেতে পারে। ওকে, ফেয়ার এনাফ। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। যাদের যে উত্তর দরকার তারা সেটি হয়তো পেয়েছে। আমরা একটু আবারও বড় প্রশ্নের দিকে যেতে চাই। আপনি এফবিসিসির প্রেসিডেন্ট ছিলেন, আপনার কাছে কি মনে হয় যে স্টার্টআপগুলোকে গ্রো করার জন্য আমাদের দেশে পর্যাপ্ত ফান্ডিং দেওয়া হয়? এক, দ্বিতীয়ত হচ্ছে আইসিটি সেক্টরকে নিয়ে যারা স্পেসিফিক্যালি কাজ করছে, বিশ্বে এখন অনেক ধরনের ইনোভেশন নিয়ে কাজ চলছে, সেটার জন্য আসলে আলাদা কোনো ভেঞ্চার বা আলাদা কোনো উইন্ডো তৈরি করা উচিত কিনা? অ্যাকচুয়ালি যেটা করা উচিত আর কি, আইসিটিতে মানে আপনার ই কমার্সে যেগুলি উন্নতি হয়েছে সারা পৃথিবীতে, এটা কিন্তু ভেঞ্চার ক্যাপিটাল বেসড। তো আমাদের দেশে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কিন্তু ভেঞ্চার ক্যাপিটালের পোর্টফোলিও খুব কম আছে, দু একটা নন ব্যাঙ্কিংয়ের মধ্যে, কিন্তু খুব লিমিটেড। কিছু বাইরের আছে, যে আইএফসি থেকে আরম্ভ করে বেশ কয়েকটা এখানে ভেঞ্চার ক্যাপিটাল ইনভেস্ট করে। প্রাইভেট সেক্টরে সীমিত আকারে রয়েছে। যে জিনিসটা করতে হবে যে ব্যাংকগুলিকে মানে সেন্ট্রাল ব্যাংকের পলিসির মধ্যে এনে, যেমন এখন করা হয় যে কৃষি লোন 30% দিতেই হবে, এসএমইতে একটা 30% দিতে হবে কর্পোরেটের বাইরে। সেখানে কিন্তু পলিসিতে আনতে হবে যে ভেঞ্চার ক্যাপিটালের একটা পোর্টফোলিও তাদের আনতে হবে। সেখানে অল্প অ্যামাউন্ট হোক, আস্তে আস্তে বাড়াবে। এটা ইটস এ রিস্কি গেম, কেন মোস্ট অফ দি ই কমার্স ছিল ক্যাশ বার্নিং প্রজেক্ট। আপনার ক্যাশ বার্ন করতে করতে এক জায়গায় যে আপনি ব্রেক ইভেনে আসবেন, আপনার ভ্যালু এডিশন হবে, কোম্পানি ভ্যালু বাড়বে, তখন হয় আপনি ডিভিডেন্ড দেবেন অথবা কোম্পানি আপনি সেল আউট করতে পারেন। তো এইখানটা এই রিস্কটা কিছুটা নিতে হবে। আমরা ব্যক্তিগতভাবেও নিয়েছি, কিছু সাফল্য দেখছি, কিছু ব্যর্থতা দেখছি, কিন্তু এই রিস্ক এলিমেন্টটা নিয়েই কিন্তু ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে একটা পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। এর পাশাপাশি কিছু কিছু বিদেশি ইনভেস্টার কিন্তু ভেঞ্চার ক্যাপিটালে অলরেডি আছে, তারা দেখছে কারা কারা প্রমিজিং, সেই সব জায়গায় কিন্তু তারা ফাইন্যান্সিং করছে, তারা ইনভেস্টমেন্ট করছে, ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করছে। তো আমার মনে হয় ব্যাঙ্কগুলি ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে নীতিমালার মধ্যে এনে ভেঞ্চার ক্যাপিটাল একটা পোর্টফোলিও ডেভেলপ করতে হবে। ওকে, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটি করতে চাই, ঠিক 5 বছর পরে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের আপনি কোন অবস্থায় দেখতে চান এবং কর্মসংস্থান তৈরি করার জন্য আপনারা সামনে কি ভূমিকা রাখতে পারেন? আমি বাংলাদেশকে দেখতে চাই, আজকে চলো $55 বিলিয়ন এক্সপোর্ট, $460 বিলিয়ন ইকোনমি। আমি 5 বছর পরে দেখতে চাই আমার এক্সপোর্ট মোর দেন $100 বিলিয়ন হোক, আমার ইকোনমি $600 to $700 বিলিয়ন হোক। এই জিনিসটা আমি দেখতে চাই, এবং বাংলাদেশের সে সম্ভাবনা রয়েছে যদি আমরা সঠিক নীতি পালন করতে পারি এবং সাপোর্টটা ইনফ্রাস্ট্রাকচার থেকে পলিসি সাপোর্ট দিতে পারি। এদেশের যে প্রাইভেট সেক্টর এটা কিন্তু অত্যন্ত মেধাবান এবং তারা কিন্তু ঝুঁকি নিতে প্রস্তুত। আমি মনে করি সেই লক্ষ্যে আমরা বুঝতে পারব। আপনারা কর্মসংস্থান তৈরি করতে পারবেন? কর্মসংস্থান তো এর মধ্যে সৃষ্টি, কারণ আপনি শিল্প করবেন, আপনি ওই যে আপনি আমার এক্সপোর্ট বাড়াবো ইকোনমি, এটা তো এমনি হবে না। এখন কি হচ্ছে, এখন ম্যানুফ্যাকচারিং সেক্টর আপনার ইনক্লুডিং এক্সপোর্ট দিয়ে প্রায় 37%, আপনার সার্ভিস 52%, ওয়ারাস আগে কৃষিতে ছিল 23-24%, এখন কৃষি চলে এসেছে 11.5%। তো যখন ইকোনমি আপনার গ্রো করবে,
এই ম্যানুফ্যাকচারিং, এক্সপোর্ট, সার্ভিস, এখানে প্রত্যেক জায়গায় তো ম্যান পাওয়ার ক্রিয়েট হবে, প্রত্যেক জায়গায় কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে, তা নাহলে তো হবে না। নিঃসন্দেহে ডক্টর মীর নাসির, আপনি আমাদেরকে আজকে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, যখনই যে কোনো দেশের ক্ষেত্রে এটি বাস্তবতা, যখনই রাজনৈতিক পট পরিবর্তন হয় বা পালাবদল হয়, ব্যবসায়ীদেরকেই কিন্তু সবচেয়ে বেশি ধাক্কাটি ওই সময়ে খেতে হয়, যেটা একদম শুরুতে বলছিলাম, কেননা তাদেরকে তখন অভিযোজন করতে হয়, অ্যাডজাস্ট করতে হয় যে কোনো ধরনের নতুন পরিবেশের সাথে। এটির ভালো দিক হচ্ছে যে নতুন নতুন অপরচুনিটিস তৈরি হয়, নতুন নতুন চ্যালেঞ্জগুলোকে মোকাবেলার সুযোগ তৈরি হয়, সেক্ষেত্রে তাদের অভিজ্ঞতা বাড়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যেভাবেই দেশের সংস্কার কার্যক্রম বা সরকার পরিচালনা হোক না কেন, সেটি যাতে ব্যবসায়ীদেরকে এক ধরনের আলাদা পরিস্থিতি রেখে তাদেরকে যাতে নিজেদের ব্যবসাটা নির্ঝঞ্ঝাটভাবে পরিচালনা করতে দেওয়া যায়, সেই সুযোগটা আসলে সবসময় ধরে রাখতে হবে। কেননা বাংলাদেশের অর্থনীতি যেদিকে যাক না কেন, সেটির লাইফলাইন আসলে দিন শেষে নিশ্চিত করতে হবে তাদেরকেই, তারা যাতে সেই কাজটি করতে চায়। এবং নতুনদের জন্য যেই পরামর্শ আজকে মীর নাসির দিয়েছেন, যে আসলে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে, ইনোভেশন করতে হবে। যদি সেই আইডিয়াটা ভালো থাকে বা নতুন পার্সপেক্টিভটা খুব ভালো থাকে, তাহলে আসলে ফান্ডিং বা ক্যাপিটালের কোনো অভাব হয় না, সেটি নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। আশা করি আগামীতে যা হবে সেটি বাংলাদেশের অর্থনীতির বিনির্মাণে বড় ভূমিকা রাখবে। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।